This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত ৮টা মানে হাজির ঠোঁটকাটা, আর আজ রোববার ঠোঁটকাটা আমি শুভজিৎ। ঠোঁটকাটা হাজির মানে সে সমস্ত বিষয় হাজির যা গুরুত্বপূর্ণ, এবং এই সময় দাঁড়িয়ে বেশ কিছু বিষয় তো লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, তার মানে বিগ ইস্যুস। আজ বিশেষ করে আজ এই সুপার সানডেতে কোন কোন ইস্যু আরও বড় হয়ে উঠলো জানবো। এই ছুটির রোববারে রাজনীতির কিন্তু ছুটি নেই বলতে পারেন। ছুটির রোববারে আজ, যেটা শুরুতেই বললাম, সুপার সানডে। ব্রিগেডে বঙ্গের শাসক দলের জনগর্জন সভা। পথে নামলেন অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা, ওদিকে ন্যাজাটে সন্দেশখালির প্রতিবাদে একসঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। ন্যাজাটের সভায় গলা উঠল, সুর চড়ল, ওই যে আর কি আব কি বার। আর ব্রিগেডে তখন বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা। তবে এই সুপার সানডেতে ব্রিগেডের শাসকের সুপার একটা আয়োজন ছিল। একই সঙ্গে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা হলো, আর সব ছাপিয়ে নজর কাড়ল প্রায় ৩৩০ ফুটের লম্বা একটা র্যাম্প। সেই র্যাম্প ধরে সব প্রার্থী হাত ধরে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো। আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। ৪২টা কনস্টিটিউয়েন্সিতে ৪২টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব, অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। ঘর গুছিয়েই যে নেমেছেন তা পরতে পরতে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো ও দলের নম্বর 2। প্রার্থী ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর প্রার্থীদের নিয়ে র্যাম্পের পথ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন, আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পরিপাটি আয়োজন দেখুন, টিজার, প্রমোশন আর ভিডিওর প্রচার তো ছিলই। এবারের ব্রিগেডের আয়োজনে ছিল অনেক বেশি পেশাদারিত্বের ছোঁয়া। মূল মঞ্চের দুপাশে আরও দুটো মঞ্চ ছিল। কোন মঞ্চে কারা বসবেন চূড়ান্ত ছিল আগে থেকে। মিডিয়া জোনে ওয়াইফাই এর বন্দোবস্তও ছিল, আর মঞ্চের ব্যাকড্রপেও ছিল LED স্ক্রিন। তবে লোকসভার আগে তৃণমূলের ব্রিগেড সবচাইতে বড় চমক বলতে অবশ্যই ছিল, যেটা শুরুতে বললাম, র্যাম্প। 330 ফুট, 330 ফুটের র্যাম্প। দুপুরে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে আসেননি, ততক্ষণে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর র্যাম্পের সরণি ধরে শাসকের নাম্বার 2 দেখাবো আপনাদের। ব্রিগেডে পৌঁছেই র্যাম্প ধরে জমায়েতের মাঝে ভিড় মাপলেন কি, নতজানু হয়ে প্রণামও করলেন র্যাম্পের উপরে। আওয়াজ তুলুন, জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন। বাংলা বিরোধীদের, জমিদারদের, লাঞ্ছনাকারীদের, স্বৈরাচারীদের। স্লোগান তুললেন র্যাম্পের পথে হেঁটেই। ততক্ষণে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথা শুনে নেব আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তৃতা দেওয়ার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করবার জন্য একটু নিচে যাব। আমি চারিপাশে তাহলে সবটাকে দেখতে পাবো, তারপর আমি এখানে এসে বক্তৃতা দেব। আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। ৪২টা
কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটবো। তখন প্রার্থী ঘোষণা নাম্বার 2 আর প্রার্থীদের নিয়ে র্যাম্পে দলের সুপ্রিমো। র্যাম্পের পথেই প্রার্থী পরিচয়, আর বিরোধীরা কর্পোরেট হয়ে গেছে, কোম্পানি বলি না। র্যাম্প তৈরি করে ফ্যাশন শো হলো, পাগলু ডান্সটা বাকি থাকলো। র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয়, মুখ্যমন্ত্রী আজকে একবার একা একবার সবাইকে নিয়ে ফ্যাশন প্যারেড করেছে। ফলে ব্রিগেডের সভা যেখানে পাগলু ডান্স হয়েছিল সেখানে আজকে ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী। জিনিস কেউ দেখেনি। আমি বলছি এটার সঙ্গে মামাটি মানুষের কোনো সম্পর্ক, তৃণমূলের জন্ম মানুষের সঙ্গে সম্পর্ক এইটা। কেননা জনগর্জনের ফালতু কথা মানুষ কার্যত সভাটাকে গণবর্জনের মনোভাবে দেখেছে। স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় তৃণমূলের পুরনো কর্মীরা বলছে একদম অভিনব, সময়োপযোগী, সকলের সঙ্গে সকলকে মানুষের সামনে উপস্থাপন করা এবং মানুষের সঙ্গে একটা আনুষ্ঠানিক আলাপ করিয়ে দেওয়া, অভিনব। তাহলে ব্রিগেডের র্যাম্প ধরে শাসক দল ফুল মার্কস পেল কি? সাধারণত ব্রিগেডের প্রস্তুতি নিতে বাংলায় যে কটা রাজনৈতিক দল রয়েছে তৃণমূল ছাড়া সবার 6 মাস সময় লাগবে। আমরা 12 দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি। আচ্ছা, মহাভারত তা কি রাজনীতির কথাই বলে? ওই যে পাশা খেলায় হেরে গেলেন পাণ্ডবরা, সর্বস্ব খুঁয়ে কৌরবদের প্রস্তাব দিলেন যুধিষ্ঠির, প্রস্তাব দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ এড়াতে। কি বললেন? বললেন পঞ্চপাণ্ডবের জন্য 5টি গ্রাম দেওয়া হোক। সেদিন সেই প্রস্তাব দুর্যোধন মানেননি। আর তারপরে কি হলো? সেই উক্তি, ওই যে বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। তারপর আর কি? কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা সবাই জানি। আর কুরুক্ষেত্র কি এখন মানে এই বাস্তবের ফিল্ডে ব্যারাকপুর? অর্জুনের আরেক নাম তো পার্থ, আমরা সবাই জানি। সেখানে ব্যারাকপুরের আসনে প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। আর নাম কাটা গেল কি অর্জুনের? হোয়াট নেক্সট? এ প্রশ্ন এড়াই কি করে বলুন? প্রতিবাদে পথে নেমে পড়লেন অর্জুন সিংয়ের অনুগামীরা। অথচ 2022 সালের 22শে মে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে। তৃণমূলে ফেরালেন কে? তৃণমূলের নাম্বার 2 স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিন অর্জুনের পাশে কে ছিলেন? হ্যাঁ, পার্থ ভৌমিক। সেই পার্থ ভৌমিকই এখন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাহলে দলের সমীকরণের এই যে গোলক ধাঁধা, সেই গোলক ধাঁধাতেই কি হারিয়ে যাচ্ছে অর্জুন সিংয়ের পলিটিক্যাল অ্যাম্বিশন? এ প্রশ্ন উঠছে। তারা দাবি জানিয়েছে যে আগামী দিন এই ধরনের মানুষ যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, যারা 2019-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সুখ সুবিধা নিয়ে গদ্দারি করে যখন বিজেপি হয়ে যখন তাণ্ডব করেছিল সারা ব্যারাকপুর লোকসভার মধ্যে, সেই সব সিংহগুলোকে আমি ইঁদুরের সঙ্গে তুলনা করি। সেই কবে থেকেই অর্জুন সিংয়ে খড়গহস্ত সুবোধ অধিকারী, সোমনাথ শ্যামরা। তারপর এই সেদিন নবান্নেও গেলেন অর্জুন। আর তারপর মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। 2-1 জনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। ব্যারাকপুরের আসনে প্রার্থী পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী অর্জুন সিং নয়। বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি সরাসরি
জেনে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিং স্বয়ং। অর্জুনবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। প্রথমে আমি জানতে চাইব, যেই মুহূর্তে আজকে এরকম মহাগর্জনের সভা থেকে আপনি এই গর্জন শুনলেন যে ব্যারাকপুরের প্রার্থী আপনি নন, পার্থ ভৌমিক, আপনার মনের অবস্থা কিরকম হলো এক্স্যাক্টলি সেই সময়, সেটা একটু প্লিজ শেয়ার করুন। না, মনে অবস্থা তো নিশ্চয়ই কিছু খারাপ লেগেছে, কিন্তু রাজনীতিতে এটা হয়, এটা সবাই জানে। রাজনীতিতে এটাও একটা দাও আছে কি যারা বিরোধী আছে তাকে মিলিয়ে নিয়ে তাকে তার উপরে আঘাত করে তাকে শেষ করে দেওয়া, এটা রাজনীতিতে হয়, অসুবিধা নেই এটা নিয়ে। তাই হয়েছে, ওটাই আমি মনে করি। কিন্তু আপনি তো আপাতমস্তক একজন রাজনৈতিক মানুষ, এবং রাজনীতির এই ফিল্ডে থাকার অন্যতম মিডিয়াম বা মাধ্যম তো ভোট, এবং সেই ভোটে জেতা এতদিন ধরে তাই আপনার সঙ্গে হয়ে এসেছে। কিন্তু এবার তাহলে কি হবে? এই অভ্যাস থেকে বেরিয়ে আসা কি সম্ভব হবে অর্জুনবাবু? দেখো, আমরা রাজনীতি করি, আমাদের সবসময় এরকম হয়, ঘটন সবই দেখেছি আমরা সিপিএমকে দেখেছি, আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল এলাকা প্রতিষ্ঠাও করেছি। তারপরে তৃণমূল আমাকে টিকিট দেয়নি, তারপরে আমি বিজেপিতে গেলাম, আবার বিজেপি থেকে তৃণমূলের সুপ্রিমোর কথা শুনে আমি আবার এলাম এখানে। আসার পরেও আমার বিশ্বাস ছিল কি আমার সঙ্গে আপাতত এরকম হবে না, কিন্তু আমার সঙ্গে এর ঘটনাটা ঘটলো, এটা একটু শক ব্যাপার ছিল। আর আমি মনে করি রাজনীতিতে এটা আমার আগে বুঝে নেওয়া উচিত ছিল কি এই ধরনের হতে পারে। আমি এই জায়গা না বুঝে আমি বিশ্বাসের উপরে বিশ্বাস করে আমার উপরে আঘাতটা এসে গেল। তার মানে বিশ্বাস ভঙ্গ হলো আপনার। কিন্তু তাহলে আপনি যে ফিরে এসেছিলেন সেইটার এক্স্যাক্টলি কি কারণ ছিল অর্জুনবাবু? আপনি কেন ফিরে এসেছিলেন? দেখুন, আমার এক বন্ধু, তার নাম নেব না, প্রথমে লোকসভায় বলে, তারপরে দিদিমণির সঙ্গে কথা হয়, তারপরে মাননীয় অভিষেক ব্যানার্জি সঙ্গে কথা হয়, তারা আমাকে দলে জয়েন করায়। তারপরে এদিকে যখন ইলেকশনের সময় আসলো, দেখলাম স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। আপনি স্ক্রিপ্ট বলছেন? লোক আমাকে গালাগালি শুরু করেছে। আপনি এটাকে স্ক্রিপ্ট বলছেন স্ক্রিপ্ট মানে প্রি প্ল্যান্ড, মানে আপনি বলছেন স্ক্রিপ্ট। আপনি যেহেতু স্ক্রিপ্ট শব্দটা ব্যবহার করলেন সে কারণে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, মানে আপনি আজ পাচ্ছিলেন স্ক্রিপ্ট রেডি ছিল, আমাকে ওইভাবে এর মধ্যে করে নেওয়া। তো ওই স্ক্রিপ্টের অনুযায়ী তারা দুজন বিধায়ককে দিয়ে বলানো, সেটা সিন ক্রিয়েট করা কি এরা খুব ক্ষতি করে দেবে। তখন আমি দিদিমণিকে বলেছিলাম কি দিদি, এরা কি ক্ষতি করবে? 2019 সালেও তো এরা আমার বিরুদ্ধেই ছিল, আর যখন এখানে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল 2009 সালে দীনেশ ত্রিবেদীকে জিতিয়েছিলাম, তখন আমি একা বিধায়ক ছিলাম। তো তা সত্ত্বেও আমার সাবমিশনটাকে হয়তো দিদি অ্যাকসেপ্ট করেননি, এদের কথা অ্যাকসেপ্ট করেছেন, এটা আমি মনে করি। তাই আমাকে টিকিট দিলেন না। আমার কিন্তু দিদির প্রতি কোনো ক্ষোভ নেই, আমার কিন্তু অভিষেক ব্যানার্জির উপরে কোনো ক্ষোভ নেই। কিন্তু সোমনাথ ওনারা হয়তো এটা বুঝেছেন কি শুনুন, এরা সব একে আমরা আগেও বলতাম, এরা কোনো রকম পলিটিক্স করে এটা আমার জানা নেই। এরা 2019 সালে গল্প করে 2019 সালে ও বিজেপি করছিল আমার সঙ্গে। যেই 2019 সালে আমি বিজেপি করছিলাম, আমি ভোটে জিতেছি, তারপরে ও বাই ইলেকশন টিকিট পাওয়ার ছিল, টিকিট পাইনি ভাটপাড়া থেকে, তখন ও তৃণমূল হয়ে গেল। তো আর বাদ বাকি যে একজনের নাম নিলেন তার কথা আমি খুব গুরুত্ব দিই না, কেন সেই লোকটা পলিটিক্যাল
কোনোভাবে তাকে ভাবছে দল কি, সে অনেক 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 বড় কাজ এলাকার, কান দেওয়া যায় না, নাক দেওয়া যায় না, যা অবস্থা আছে পৌরসভা থেকে নিয়ে। তো ওইসব নিয়ে আমি খুব এখন আলোচনার মধ্যে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি একদম বলছি কি যেভাবে ডেকে আমার বলছে, আপনি একটা লোককে অন্য দল থেকে নিয়ে এলেন, আপনি ওই যে বনগাঁ বিধায়ককে আপনি টিকিট দিলেন, ও বিজেপি থেকে এনে, তা আমি কি দোষ করেছিলাম ভাই? আমি তো আপনার কথা শুনে এসছিলাম, আমি তো আপনার কথা শুনে, আমি তো আপনি যে কথা বলেছিলেন, আমাকে বক্সিদা বললেন কি তুমি কোনো কথা উত্তর দেবে না, কে তোমার বিরুদ্ধে কি বলছে, আমি কোনো উত্তর দিইনি। নালে এই ধরনের লোক আমার নামে গালাগালি দেওয়ার এদের ক্ষমতা নেই। কিন্তু এরা যখন দল আমাকে বলে, আমি দলের একজন সৈনিক হিসাবে আমি কাজ করছিলাম, কিন্তু আমার মনে হলো কোথাও না কোথাও আমার ভুল হয়েছে, কি আমি বিশ্বাস করেছি আর দল আমার উপরে বিশ্বাস করেনি, বা দল কারো কথা শুনে এইসব করেছে, বা কোনো কারণ হতে পারে, এটা আমি না জেনে আমি বলতে চাইছি না। আমি কোনোভাবে এটা মনে করতে পারছি না কি এইভাবে কারোর সঙ্গে করা উচিত না। আমার সঙ্গে হয়েছে, এটা কারোর সঙ্গে উচিত না। আমি তো ব্যারাকপুরকে চুজ করেছি, ব্যারাকপুরের মানুষ জন্য আমি রাজনীতি করি। আপনাকে কি কোনো বিকল্প কেন্দ্রের কথা বলা হয়েছিল ব্যারাকপুর ছাড়া? অর্জুনবাবু, ব্যারাকপুর ছাড়া অন্য কোনো বিকল্প কেন্দ্রের কথা কি বলা হয়েছিল? বিকল্প যাব কেন? শুনুন, আমি আমার পরিবারের 50 বছরের রাজনীতির জায়গা, আমি ব্যারাকপুরে ছেড়ে অন্য জায়গা যাব কেন? আমি প্রথম থেকে লাস্ট অবধি, আপনি তো আমাকে বলে নিয়ে এসেছিলেন ব্যারাকপুরের জন্য, আবার একবার কথা ফেল করবেন, অন্যবার করবেন না, এটা কি গ্যারান্টি আছে? আমার কি দোষ আছে? আমি তো এখানে আসার পরে সমস্ত এলাকার, প্রত্যেকটা এলাকার মধ্যে কোনো কারোর সঙ্গে বিভেদ নেই, সবার সঙ্গে আমার কাজ চলছিল, সবাইকে আমি প্রত্যেক এলাকা উন্নয়নের কাজ করছিলাম, যে যেখানে যা অসুবিধা হতো তার পাশে দাঁড়াতাম। আমি বুঝতেই পারলাম না কি আমার কি দোষ হয়ে গেল ভাই, কে আমাকে দল, দেখুন কোন একটা চুনোপুটি কে লোক বলছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু দলের দুজনকে আমি খুব করে এসছিলাম কি ওরা আমাকে কথা দিয়েছিলেন, ওনারা তারা আমাকে যোগ্য মনে করলেন না, এটা আমার খুব খারাপ লাগলো। বেশ, শুভেন্দু অধিকারী একটা বক্তব্য অর্জুনবাবু শোনাবো, তারপর আপনার রিয়াকশন আমি নেবো সেই বিষয়ে, একটু শোনাই আগে। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি, কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। তিনি এই 2 বছর যে গেছিলেন, ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, 2টো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। অরুণবাবু, আপনি শুনলেন কেন এই বক্তব্যটা আমি শোনালাম, কি বলবেন, কি রিয়াকশন? রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রিয়াকশন কিছু নেই। দ্রৌপদী মুর্মুর আর যশবন্ত সিনহার মধ্যে আমি মনে করছিলাম কি দ্রৌপদী মুর্মুর একটা ফিটেস্ট ক্যান্ডিডেট, একটা আদিবাসী পরিবার থেকে এসছেন, তাই আমি ওনাকে সমর্থন করেছিলাম। আমি তো দলে এসছিলাম, আমি তো দলের ভিপ আমার উপরে ছিল না, বা দল ভিপ করিনি কি অমুককে দিতে হবে কেন, আমি তো আমাদের কোনো ভিপ ছিল না। তো রাষ্ট্রপতি ভোটের উপরে দ্রৌপদী মুর্মুর আমি জানি যশবন্ত সিনহা জীবনে জিততে পারবেন না। আপনি যদি এটা বলেন তাহলে আপনি বলেন কি ভাইস প্রেসিডেন্টে আমরা ইলেকশনে পার্টিসিপেট করলাম না কেন? তো এটা একটা বড় প্রশ্ন আছে। আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম, এটা তো প্রায় সবাই জানে, অস্বীকার করা তো কোনো ব্যাপার নেই। আরো একটা বিষয়, এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আপনি যখন কথা বলছেন আমাদের সঙ্গে, আপনি খুব আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা বোঝাই যাচ্ছে। দ্বিতীয় কে দিয়েছিল এটা বলে দিই আমি। হ্যাঁ বলুন। এক সেকেন্ড, দ্বিতীয় কে বলেছিল আমি বলে দেবো। বলুন প্লিজ। দ্বিতীয় দেব দিয়েছিল, সিনেমা আর্টিস্ট দেব। আচ্ছা, বেশ। বিজেপির ভোট দিয়েছিলেন দেব। আচ্ছা।
বিজেপির প্রার্থী তালিকায় নাম দেখলে অবাক হবেন এবার? না, এখন আমি সেটা বলতে পারবো না। বিজেপি আমাকে নেবে না নেবে সেটা তো বিজেপির ব্যাপার আছে। আমি বিজেপিতে যাব না যাব, যেতে চান কি? এই মনের অবস্থা, এখন যা মনের অবস্থা, যেতে চান? দেখুন, এখন আমি আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো। হাজার হাজার লোক, মানে আমি যখন থেকে কলকাতা থেকে এখানে এসেছি কন্টিনিউয়াস আমার সঙ্গে মিটিং চলছে, আপনার রিপোর্টাররাও বলতে পারবে। হাজার হাজার লোক আমার সঙ্গে এসে কথা বলছে। আমি সবার সঙ্গে কথা মতামত না নিয়ে আমি কেন কোনো ডিসিশন নেব? বেশ, আরেকটা বিষয় জানতে চাইব, আরেকটা বিষয় জানতে চাইব। ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক, আপনার প্রার্থী না হওয়ার পেছনে তার কোনো ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কি বললেন? ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক, আপনার প্রার্থী না হওয়ার পেছনে তার কোনো ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? 100% ভূমিকা ছিল ওর। কি ওই তো সবাইকে উস্কিয়ে রোজ পার্টির মধ্যে থেকেও পার্টির এমপিকে গালাগালি করাচ্ছিল, ওই তো করাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ অর্জুন বাবু, ভূমিকা ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম অর্জুন সিং এর সঙ্গে। প্রার্থী তালিকায় তার নাম নেই, তিনি এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলেছেন এই প্রার্থী তালিকা রিলেটেড, শোনাই আপনাদের। এভাবে ভাবছি না, কারণ প্রত্যেকবার প্রত্যেকটা সিটে ক্যান্ডিডেট নির্বাচনের সময় অনেকগুলো ফ্যাক্টর বিবেচনার মধ্যে থাকে নেতৃত্বের। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত পার্সপেক্টিভ বিবেচনা করে যারা সেরা প্রার্থী তাদের নামই বিবেচনা করা হয়েছে। তার মানে এই নয় যে যারা নমিনেশন পেলেন না বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না তারা দলের সম্পদ নন, এই কথাটা কোনো নেতা কোনো নেত্রী কখনোই বলেননি। শোনালাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য এবং প্রার্থী তালিকা নিয়ে তিনি কি বলেছেন। কিন্তু অর্জুন সিং তিনি সরাসরি কিন্তু আমাদের বললেন তিনি আঘাত পেয়েছেন, কি করবেন সেটা সময় বলবে। অন্যদিকে লোকসভা ভোটে এবার বাঁকুড়া বিষ্ণুপুরে জোর টক্কর। কেন বলছি তার কারণ, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। অসাধারণ অনুভূতি প্রার্থী হয়ে জানিয়েছেন সুজাতা মণ্ডল। অপরদিকে বিষ্ণুপুরে রেকর্ড ভোটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, শোনাই বক্তব্য। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমার মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। ঐতিহাসিক ব্রিগেডের মহারণের মঞ্চে আমার দলের একটা 42টা সিটের একজন প্রতিনিধি হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, গর্বিত মনে হচ্ছে। আপনার প্রাক্তন স্বামী সৌমিত্র খানের যখন লড়াইছেন কিন্তু সেখানে মাটিতে দাঁড়িয়ে থেকে তাকে জিতিয়েছেন আপনি বলা হয়। আমি তার নাম উচ্চারণ করব না, কারণ তাতে নিজেকে কোথাও রুচিতে খুব বাধে। একটাই কথা বলবো, আমি বিষ্ণুপুরের মানুষকে যে পরিমাণ উনি ঠকিয়েছেন, দলের মানুষের পাশে পর্যন্ত থাকেননি, আজকে সেই মানুষটাকে বিষ্ণুপুরের মানুষ নিশ্চিত ছুঁড়ে ফেলে দেবে।